হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? তোমাদের স্বাগত জানাই edutubebd.com-এ। আমি মোহাম্মদ তৌহিদুল আলম তৌহিদ স্যার, গণিত শিক্ষক, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ, ঢাকা সেনানিবাস, ঢাকা। আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতের অর্থাৎ পিএসসি পরীক্ষার্থীদের জন্য ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6-এর খ নিয়ে হাজির হয়েছি। তোমরা আগেও আমাদের edutubebd.com-এ 6-এর ক অনুশীলনীতে 2টি ক্লাস দেখে থাকবে। অ্যাকচুয়ালি বলতে কি ক্লাস 5 ছোট্ট ক্লাস নয়, পিএসসি ক্যান্ডিডেট যারা তারা ক্লাস 4-এ 5-এর আগে ধারণা পেয়ে এসেছো। সেই ধারণা থেকেই আমরা পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে ভগ্নাংশের প্রথম অধ্যায়ে ক্লাসিফিকেশন পেয়েছিলাম এবং ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ, সম হর বিশিষ্ট ভগ্নাংশ বা ভগ্নাংশকে লঘিষ্ঠ করা, ভগ্নাংশের সরলীকরণ বা পূর্ণ সংখ্যা থেকে আমরা কিভাবে প্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ বিয়োগ করব, এই ক্লাসগুলো তোমরা 6-এর ক অনুশীলনীতে পেয়েছো। আজকে আমি 6-এর খ অনুশীলনী ভগ্নাংশ নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে আমরা প্রক্রিয়া প্রতীক আমরা পেয়েছিলাম 4টি। একটি ছিল যোগ, একটি বিয়োগ, গুণ, ভাগ। তাহলে ভগ্নাংশের আমরা 4টি প্রক্রিয়া প্রতীকের মধ্যে অলরেডি আমরা 2টি প্রক্রিয়া প্রতীক নিয়ে 6-এর ক অনুশীলনী শেষ করেছি, যেখানে ছিল ভগ্নাংশের যোগ এবং বিয়োগ বা সরলীকরণ বা সমস্যা বলে ভগ্নাংশ সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল এগুলো আমরা করিয়েছিলাম। আজকে আমি প্রক্রিয়া প্রতীকের তৃতীয় এবং চতুর্থ প্রতীক নিয়ে আলোচনা করব, যেটা আমি লিখেছি গণিতে এর ব্যবহার। এখানেও দেখো, একটু খেয়াল করো, ভাগ আছে, গুণ আছে, যোগ আছে, বিয়োগ আছে। অলরেডি 6-এর ক অনুশীলনীতে আমরা প্রক্রিয়া প্রতীকের যোগ এবং বিয়োগ করেছি, যেটা ভগ্নাংশকে আমরা নিয়ে এসে দেখিয়েছিলাম। আজকে আমি 6-এর খ অনুশীলনীর ভগ্নাংশ, যেখানে আমি লিখেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ বা কোনো একটি পূর্ণ সংখ্যাকে যদি ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করি, হোক না সেটা ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বা মিশ্র ভগ্নাংশ, যেটাই হোক না কেন, কোনো আমরা একটি ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করি তাহলে আমাদের কি রেজাল্ট আসতে পারে। এবং মজার ব্যাপার, তোমরা হয়তো বলতে পারো যে 6-এর ক অনুশীলনী স্যার ভগ্নাংশ আমরা অনেক সহজে আমরা এগুলো পারি, কিন্তু একটি কথাই বলবো, পঞ্চম শ্রেণীর গণিত মূলতই তোমরা দেখে থাকবে এই ভগ্নাংশ, যোগ বিয়োগ, গুণ ভাগ এর সাথে রিলেটেড পরবর্তী যে অনুশীলনী 7-এর ক খ, ওখানে দশমিকের গুণ আছে, দশমিকের ভাগ আছে। তোমরা ক্লাস 6-এ গেলে দশমিকের যোগ বিয়োগ পাবে। এর সাথে ধারাবাহিকতাভাবে আমরা যখন গড় নির্ণয় করব অষ্টম অধ্যায়, ওখানেও আমরা ভগ্নাংশ বা দশমিক বা পূর্ণ সংখ্যার নিয়ে আমরা গড়ের বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। এভাবে প্রতিটা স্টেপ, প্রতিটা অনুশীলনী তোমরা দেখে থাকবে একটি অনুশীলনের সাথে তার পূর্বের অনুশীলনের যথেষ্ট পরিমাণ মিল আছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় পঞ্চম শ্রেণীটাকে আমরা যতটা সহজ হয়তো আমরা অনেকে মনে করি, আমাদের অনেক অভিভাবক আছেন, আমাদের অনেক বিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছেন, তাদের কাছে আমার একটি প্রশ্ন, পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিতটা অ্যাকচুয়ালি প্রাথমিক লেভেলে হলে এখানকার অনেক ধারণায় 6, 7, 8, 9-এর স্টুডেন্টরা অতটা ক্লিয়ার না, যার কারণে তাদের বেসিকটা এতই দুর্বল থাকে, উপর ক্লাসে যে কোনো ভগ্নাংশের গুণ বা ভাগ বা যোগ বা বিয়োগ বা দশমিক সংখ্যা যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে তারা হিমশিম খেয়ে যায়। এটা চিরসত্য কথা না, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলবো। যাই হোক, আমি হয়তো কথা বলতে গেলে তোমরা অনেকে বলো, স্যার আপনি এত কথা বলেন কেন, আপনি গাণিতিক প্রবলেমগুলো করতে পারেন। আমি জানি, আমি যদি একজন আদর্শবান শিক্ষক হতে চাই, আমার উদ্দেশ্য হবে আমার শিক্ষার্থীর ভিতরে ঢোকা, আমার শিক্ষার্থীর বিষয়টা আমাকে বুঝতে হবে এবং শিক্ষার্থীরা কিভাবে শিখবে তার প্রসেসিংটা আমাকে শিখিয়ে দেওয়া। আমি গাণিতিক প্রবলেমগুলো সমাধান করে দিলাম, সেই ক্ষেত্রে হয়তো সমাধানই হলো, হয়তো গাইড বই দেখলেও তোমরা পাবে, কিন্তু
আমরা যে একটি অধ্যায় নিয়ে আলোচনা করি, একটি অধ্যায়ে সারমর্ম কী আছে, বা এই অধ্যায়টা শিখে আমরা পরবর্তী ক্লাসে কিভাবে কি পারবো না পারবো, বা কিভাবে লিঙ্ক আছে, এগুলো আমরা যদি সঠিকভাবে জানি, তাহলে আমাদের পরবর্তী ক্লাসে আমাদের এতটা কষ্ট হয় না, আমাদের বেসিক দুর্বল থাকে না। তাহলে ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ দ্বারা গুণ, বা একটি পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা কীভাবে গুণ করব, বা পরবর্তীতে আমি 6-এর খ অনুশীলনীতে আরেকটি পাঠ নিয়ে যখন ভগ্নাংশের ভাগ নিয়ে আলোচনা করব এবং ভগ্নাংশের সরলীকরণ, ভাগ যোগ বিয়োগ গুণ নিয়ে যখন করব তখন সরলীকরণ পাবো। তো যাই হোক, আমি অলরেডি ভগ্নাংশের এখানে লিখেছি 7/4, অর্থাৎ 7/4 অংশকে আমরা 3 দ্বারা গুণ চিহ্ন দিয়েছি, যেখানে গুণে একটি প্রক্রিয়া চিহ্ন। তোমরা গাণিতিক প্রতীক 4র্থ অধ্যায়ে করে এসেছিলে, প্রক্রিয়া প্রতীক 4টি ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ, সেটাই আমরা এখানে ব্যবহার করেছি, যেখানে ভগ্নাংশ পেয়েছি। তাহলে একটি ভগ্নাংশকে আমরা দেখো একটি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করেছি, বা একটি পূর্ণ সংখ্যাকে আমরা মিশ্র ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করেছি, বা লক্ষ্য করো একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা আমরা গুণ দেখিয়েছি। আমি এই সিম্পল গুণ দেখিয়ে এই গুণ সংক্রান্ত আমি সমস্যা বলি সমস্যা 1 লিখেছি। গাণিতিক প্রবলেম এখানে আমরা বলি 1 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক। অ্যাকচুয়ালি বলতে কি, আমাদের সম্মানিত যারা বিজ্ঞ, যারা শিক্ষক সমাজের মাথা আমি বলবো, তাদের কাছে আমার একটুই অনুরোধ, বা তাদেরকে আমি সম্মান দিয়ে কথা বলবো একটি কারণেই, যে 5ম শ্রেণীর অনুশীলনীগুলোতে খুব কম সংখ্যক অনুশীলনী দেওয়া আছে, এবং অনুশীলনে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর করে অঙ্ক দেওয়া নেই। শুধু গাণিতিক সমস্যাগুলো, একই নিয়মের গাণিতিক সমস্যাগুলো এক জায়গায় করে দিয়েছেন, বা অনুশীলনের আগে বিভিন্ন পেজে অনেক সুন্দর, অনেক ডিটেলসে আলোচনা করে শিক্ষার্থীদের যাতে সহজে বোঝা হয়, সেটা আপনারা সুন্দরভাবে বইটাতে করে লিখে দিয়েছেন, বইটাতে গাণিতিক সমস্যাগুলো তুলে দিয়েছেন। আপনাদের আবার আমি সম্মান দিয়ে বলবো, আমরা হয়তো শিক্ষক মণ্ডলী শুধুমাত্র অনুশীলনের গাণিতিক প্রবলেমগুলো শেষ করি, কিন্তু আমার অভিজ্ঞতায় বা আমি যেটা মনে করি, একজন শিক্ষার্থীকে একটা গাণিতিক সমস্যা সমাধান করতে হলে এই অনুশীলনের আগে প্রতিটা লাইন, প্রতিটা পেজ তাকে কমপ্লিটলি প্র্যাকটিস করে যদি আসে বা আসতে হয়, তাহলেই তার কাছে অনুশীলন কোনো ব্যাপার নেই। যার কারণে আমি লিখেছি সমস্যা 1, এখানে অঙ্ক নম্বর 1, অঙ্ক নম্বর 2, এগুলো আসলে আমরা বলি ভুল, এটা সমস্যা বলে 1। এই একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিয়ে এর সাথে রিলেটেড করে আমি একটি সমস্যা সমাধান করার জন্য লিখেছি। একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে। প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে একটি হোস্টেলের, ছাত্র হোস্টেল বা ছাত্রী হোস্টেলে যেটাই বলি না কেন, হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগতে পারে? প্রিয় শিক্ষার্থীরা, 5ম শ্রেণীর শিক্ষার্থীরা, ছোট্ট একটি উদ্দীপক বা ছোট্ট একটি প্রশ্ন নিয়েই তোমাদের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয়। আমি এখানে 1 সপ্তাহে লিখেছি, তোমাদের এখানে 2 সপ্তাহ আসতে পারে, তোমাদের 1 মাসের আসতে পারে, তোমাদের 6 মাসের আসতে পারে, তোমাদের 1 বছরে আসতে পারে। তুমি যদি অ্যাজ ইউজুয়াল ভগ্নাংশের গুণ যদি ভালো করে পারো, সেই ক্ষেত্রে তোমার মাস যে মাসই দিক না কেন, যে দিনই দিক না কেন, তুমি সুন্দরভাবে সেগুলো কমপ্লিট করতে পারবে। তোমাদের একটি জিনিসই মনে রাখতে হবে, আমরা ম্যাথ করব, ম্যাথের বেসিক বুঝবো, ম্যাথগুলো যাতে যে কোনো ম্যাথই দিক না কেন আমরা যোগ্যতা ভিত্তিক, আমাদের যোগ্যতা হতে হবে, আমাদের যোগ্যতার আলোকেই আমরা যে কোনো গাণিতিক প্রবলেম, গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। ওকে, তো হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে, এরই ধারাবাহিকতায় আমি পেজ 46 বা পেজ 52 বা পেজ 53 পেজে তোমরা দেখবে এই ওয়ার্ড প্রবলেম বা গাণিতিক সমস্যাগুলো লেখার অঙ্কগুলো এখানে দেওয়া আছে। যার কারণে আমি পেজ এখানে উল্লেখ করেছি 46 পেজ, 52 পেজ বা 53 পেজে। সম্মানিত অভিভাবক বৃন্দ বা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পেজের যে গাণিতিক সমস্যাগুলো আছে, সমস্যাগুলো তোমরা করবে। শুধু অনুশীলনীগুলো করলে দেখা যাবে যে তুমি যদি অনুশীলনী সহ প্রতিটা পেজেরই গাণিতিক সমস্যা বা ছোটো ছোটো ম্যাথগুলো দেখো, তাহলে তোমার কাছে ম্যাথ ভীতি থাকবে না। এরপরে দেখো, যেহেতু আমি বলেছি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ, আবার লিখেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ,
সেই ক্ষেত্রে খেয়াল করো একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা গুণ, সেটাও একটি লিখেছি। 1/4 দৈর্ঘ্য এবং 1/5 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তোমরা অলরেডি একটি বোর্ড দেখতে পাচ্ছ, এই বোর্ডের একটি দৈর্ঘ্য দেওয়া আছে এবং নর্মালি যদি বলা হয় এই বোর্ডের একটি প্রস্থ দেওয়া আছে, যেটা হয়তো বা আমরা পূর্ণ সংখ্যা দিয়ে যদি বলতাম একটি আয়তাকার বোর্ডের দৈর্ঘ্য দেওয়া আছে 5 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিটার, তাহলে আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল কত? তাহলে পূর্ণ সংখ্যা দিয়েই তোমরা অতি সহজেই করতে পারতে। ওকে, তোমরা খেয়াল করো আমরা ভগ্নাংশর দৈর্ঘ্য ভগ্নাংশ দিয়েই প্রকাশ করা হয়েছে, প্রস্থকে ভগ্নাংশ দিয়ে প্রকাশ করা হয়েছে এবং ভগ্নাংশ দিয়ে আমরা গুণ করে দৈর্ঘ্য প্রস্থকে একটি ক্ষেত্রফল পাবো। এই ক্ষেত্রফলটা আমরা কীভাবে নির্ণয় করব। ওকে, এরপরে দেখো এখানে গণিতে এর ব্যবহার, যেটা তোমরা তৃতীয় অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম। বড মাস বিতে ব্র্যাকেট ওতে অফ বা এর, যে অফ বা এর আমি লিখেছি গণিতে এর ব্যবহার। এর বলতে তোমরা তোমাদের পেজগুলো যদি দেখো, এখানে এই পেজে কোনো সংখ্যার আগে যদি এর থাকে, যদি এর কাজটা একবারে ডাইরেক্টলি লঘিষ্ঠকরণ করা না যায়, দুইটি ভগ্নাংশ সংযুক্ত করা অবস্থায় যদি না করা লঘিষ্ঠ করা যায়, সেই ক্ষেত্রে গুণের কাজ মতো তুমি গুণের নিয়ম অনুযায়ী তুমি যদি ওই গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবে। ওকে, এরপরে খেয়াল করো আমি বিপরীত ভগ্নাংশ লিখেছি, যেটা আমি বলবো 100% প্রতিটা পরীক্ষায়, থানা পরীক্ষা বলো না কেন, স্কুল পরীক্ষা বলো না কেন, পিএসসি পরীক্ষা বলো না কেন, আমাদের বহু নির্বাচনী প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নে আমাদের দুইটি প্রশ্ন দেখবে। একটি প্রশ্ন থাকে খুবই ইম্পর্টেন্ট, যেটা বিপরীত ভগ্নাংশ 6-এর খ অনুশীলনীতে পার্ট 1-এ আমি এটা আলোচনা করার উদ্দেশ্য এটি। আমি যখন ভাগ নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমাদের ভাগের ক্ষেত্রে আমি তখন বলবো বিপরীত ভগ্নাংশটা কি, যার কারণে আমি এখানে লিখেছি বিপরীত ভগ্নাংশ। 7 ভাগের 9 ভাগকে আমরা কিভাবে বিপরীত ভগ্নাংশে কনভার্ট করব, বা 3 ভাগের 1 ভাগকে কিভাবে আমরা বিপরীত ভগ্নাংশ কনভার্ট করব, বা কোনো একটি পূর্ণ সংখ্যা যদি থাকে সে পূর্ণ সংখ্যাকে কিভাবে আমরা বিপরীত ভগ্নাংশে আনতে পারবো। তবে তোমরা 6-এর ক অনুশীলনীতে যে ভগ্নাংশের ক্লাসিফিকেশন পেয়েছিলাম, ওখানে আমরা পূর্ণ সংখ্যা পেয়েছিলাম বা একটি প্রকৃত ভগ্নাংশ পেয়েছিলাম, সেখানে আমাদের ভগ্নাংশ সম্পর্কে আইডিয়া ছিল, যার কারণে আমরা লব কোনটি বা হর কোনটি এটা আমরা জানি। ওকে, আর লব এবং হরের উপর ডিপেন্ড করেই আমরা ভগ্নাংশটির নামকরণ শিখেছিলাম। তাহলে বন্ধুরা আসো, আমি ইন ডিটেলস আলোচনা করলাম, এখন গাণিতিক আমি সমস্যাগুলো সমাধান করব। সেই ক্ষেত্রে একটু খেয়াল করো, তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে 7 ভাগের 4 ভাগকে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে ভগ্নাংশকে আমরা 7 ভাগের 4 ভাগকে আমরা 3 দ্বারা গুণ করব। তো লক্ষ্য করো এটা একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার নিচে আমাদের মনে মনে 1 থাকে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে। তাহলে কোনো একটি ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার অর্থ হচ্ছে এই পূর্ণ সংখ্যাটি অনলি ফর ভগ্নাংশের লবের সাথে গুণ করতে হবে। অর্থাৎ আমাকে এর পরের লাইনে লিখে নিতে হবে এইটা, অর্থাৎ 4 গুণ 3/7। বা তোমরা যদি মনে করো যে স্যার আমি এটাকে এবার না লিখে একবারে, যেহেতু 7 এবং 3 লঘিষ্ঠ করা যাচ্ছে না, 3-4 12/7 এটাও লিখে দিতে পারবো। তবে একটি বিষয় আমি ক্লিয়ার করার জন্য, ইন ডিপে আলোচনা করার জন্য আমি একটি ফর্মুলার সাথে তুলনা করে বলবো, কোনো একটি ভগ্নাংশকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার অর্থ হলো ভগ্নাংশটির লবের সাথে পূর্ণ সংখ্যা গুণ করা। তাহলে দেখো আমি এই লবের সাথে 3 গুণ করেছি, তাহলে 3-4 12/7। তাহলে এটাই হলো আমাদের উত্তর। এখন প্রশ্ন হচ্ছে যদি লঘিষ্ঠকরণ করা যেত তাহলে আমরা লঘিষ্ঠ করতাম, লব এবং হর কাটাকাটি করতাম। তাহলে আমরা লঘিষ্ঠকরণের একটি গাণিতিক সমস্যা আমরা দিয়ে দেখি। এখানে আমরা একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা 60 দ্বারা আমরা গুণ করে দেখি। তাহলে দেখতে পাচ্ছি আমরা 5 গুণ 60/12। তাহলে এখন আমরা লঘিষ্ঠকরণ যদি করি, আমি বারবার বলে এসেছি প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাস 2 থেকে শুরু করে 5ম শ্রেণী পর্যন্ত
একের ঘরের নামতা থেকে 20-এর ঘরের নামতা তোমরা জেনে এসেছো। যদি তোমাদের সমস্যা হয় তোমরা লঘিষ্ঠকরণ ছোট ছোট সংখ্যা দ্বারা তোমরা ভাগ করে তোমরা ক্যালকুলেশনটা করতে পারো। অথবা তুমি যদি মনে করো আমি 12কে 12 দ্বারা আমি লঘিষ্ঠ করলে 1 হবে এবং 60কে 12 দ্বারা ভাগ করলে 5 12 60 হচ্ছে, তাহলে আমি পাচ্ছি 5 5 কত 25/1, বোঝানোর জন্য 1 লিখেছি, অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি কত 25। ওকে, তা আমরা কোনো একটি ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করাটা আমি দেখালাম। সেই ক্ষেত্রে তোমরা একটু জিনিস দেখতে পারো, সেটা হচ্ছে যে ভগ্নাংশকে আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে যদি লঘিষ্ঠকরণ করা যায় তাহলে আমরা লঘিষ্ঠকরণ আমরা করব, অথবা যদি লঘিষ্ঠকরণ না করা যায় সেক্ষেত্রে আমরা লঘিষ্ঠকরণ করব না। ওকে, এরপরে আসো একটু খেয়াল করো, আমি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলাম, এখন আমি পূর্ণ সংখ্যাকে যে কোনো মিশ্র ভগ্নাংশ দ্বারা যদি গুণ করতে চাই তাহলে আমরা কি পাবো। দেখো আরেকটি গাণিতিক সমস্যা আমি দেখিয়ে দিচ্ছি, 2.4/5/4। তাহলে একটি পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশ দ্বারা আমরা গুণ করছি। মূলত আমি যদি বলি তোমাদের এই ক্লাসটা সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচন প্রশ্নের জন্য এই ভগ্নাংশের গুণগুলো খুব ইম্পর্টেন্ট, এবং আমি যে সমস্যাগুলি লিখেছি এগুলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আকারে আসতে পারে। যেটা দেখো সমস্যা 2 লিখেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। একটি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের বের করার জন্য, নির্ণয় করার জন্য দৈর্ঘ্যর মান এবং প্রস্থের মান দেওয়া থাকতে পারে, বা একটি বর্গক্ষেত্রের শুধুমাত্র এক বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে। সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো জানতে হবে। তাহলে আসো এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। তাহলে 5 দুগুণে 10 আর 4 14 বাই আমরা 5। পূর্ণ সংখ্যা আগে আছে, তাহলে আমি আগেই বলেছি আমাদের সুবিধার্থে কোনো ভগ্নাংশ বা কোনো পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণ করার অর্থই লবের সাথে আমাদের ওই পূর্ণ সংখ্যা গুণ। এখন আসো লঘিষ্ঠ করব, 5 থেকে 5, 5 দুগুণে 10, তাহলে 14 দুগুণে 28। তাহলে আমরা লিখব উত্তর কত 28। বা কেউ যদি মনে করো স্যার এটা আমরা একবারে 10 গুণ 14/5 এটাকে একবারে আমরা কাটাকাটির কারণে নিচে মনে মনে 1 আছে, লঘিষ্ঠ করলে এখানে 2 হলো, আমরা একবারে 28 লিখে দিব, সেটা তো কোনো সমস্যা নেই, তোমরা ফাইনালি ভাবে লিখতে পারো। ওকে, তাহলে লক্ষ্য করো আমি একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা বা পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা গুণটা আমি তোমাদের দেখালাম। এখন আসো লেখা আছে 12/27, 9/8, অর্থাৎ ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ, যেটা আমি লিখেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা কিভাবে আমরা গুণ করব। ওকে, তাহলে দেখো 12/7 গুণ 9/8। এই গাণিতিক প্রবলেমগুলো তোমরা বারবার ছোট ছোট গাণিতিক প্রবলেমগুলো তোমরা তোমাদের বিভিন্ন পেজ থেকে যে কাজ আকারে দেওয়া আছে বা অনুশীলনী দেওয়া আছে তোমরা এক জায়গায় করে নিবে, যে পূর্ণ সংখ্যাকে তুমি ভগ্নাংশ দ্বারা গুণ, এই ধরনের যত সব গাণিতিক সমস্যাগুলো আছে তুমি এগুলো এক জায়গায় করে নিবে। বা ভগ্নাংশকে সেটা মিশ্র হোক, প্রকৃত হোক, অপ্রকৃত হোক, যেটাই হোক না কেন তাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ এর বিষয়টা তুমি ক্লিয়ারলি এক জায়গায় করে রাখবে এবং বারবার প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অনেক কিছু শিখতে পারবে। উপর ক্লাসে বলতে কি অ্যাকচুয়ালি 7 8 যে কিন্তু এই পাটিগণিতের ধারণাটা খুবই কম এবং এই বেসিক জিনিসগুলো ওখানে খুব কমই দেওয়া আছে। আমরা ধরেই নিই, আমরা জেনেই নিই যে তোমরা নিজ ক্লাস থেকে কমপ্লিট করে এসেছো। এখন আসো, তাহলে এখানে কোনো মিশ্র ভগ্নাংশ নেই। যদি মিশ্র ভগ্নাংশ থাকতো তাহলে হয়তো আমরা মিশ্র ভগ্নাংশ করতাম। তাহলে লঘিষ্ঠকরণ যদি করতে চাই আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটি ভগ্নাংশকে আরেকটি ভগ্নাংশ দ্বারা গুণ করা অর্থ হচ্ছে প্রথম ভগ্নাংশের লবকে দ্বিতীয় ভগ্নাংশের লব দ্বারা গুণ করব এবং প্রথম ভগ্নাংশের হরকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা আমরা গুণ করব। এরপরে আমরা লঘিষ্ঠ যদি করতে চাই তাহলে লঘিষ্ঠ করব। আমরা একবারে 9 ঘরের নামতা 9 9, 3 নাম 27। ওকে, এখন 3 1 3 আমরা লঘিষ্ঠ করছি, 3 4 12, আবার 4 1 4, 4 2 8। তবে একটি কথা বলবো, এই ধরনের কোনো গাণিতিক সমস্যা যদি আসে, আমি যদি বা খুব ক্লোজলি লিখেছি, তোমরা একটু জায়গা ফাঁকা রেখে তোমরা করবে ক্যালকুলেশনটা করবে, নইলে অনেক সময় এই ল বা হরের সাথে মিক্সড হয়ে যায়। আমার অলরেডি দেখো এমন হয়তো মনে হচ্ছে আমাদের 2 1 2 আমরা পাচ্ছি আর নিচে আছে 1 1 1, এটা লিখলে হয়, না লিখে আমরা এটা লিখতে পারি অতএব গুণফল আমরা লিখব অতএব গুণফল 2। হয়তো তোমরা বলতে পারো যে স্যার এই ক্লাসগুলো editubd.com-এ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের কি শেখার আছে। আমি একটি কথা বলবো, শিক্ষার শেষ নাই, আমি এখনও শিখছি।
আমি যতই নিজ ক্লাসের বিভিন্ন ক্লাসগুলো নিচ্ছি অনেক উপকার হচ্ছে আমার নিজের জন্য, আমার জ্ঞান বৃদ্ধি হচ্ছে, কারণ আমি edutubd.com-এ কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি। আমার অনেক শিক্ষার্থীরা বিভিন্ন কমেন্টস লেখো, সেটা ভালো কমেন্টসের পরিমাণটাই বেশি। আসলে যতটা বলা সহজ ততটা কাজ করে দেখানো অতটা সহজ না, যার কারণে আমি আবার ক্ষমা চেয়ে নেব আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কোনো কথাবার্তায় বা কোনো ম্যাথমেটিক্যাল টার্ম করতে যে সমস্যার সমাধান সলভ করতে যে আমি অনুরোধ করব আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিকোণে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো আপনারা যদি ধরিয়ে দেন তাহলে আমি আরও সংশোধিত হবে এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য, দশের জন্য, দেশের জন্য আমি কাজ করিয়ে যাব। এখন আসো তাহলে আমরা ভগ্নাংশের গুণ করে ফেললাম, এখন এই গাণিতিক সমস্যাটার সমাধান করব। একটি হোস্টেলে প্রতিদিন 2/7 কুইন্টাল চাল লাগে, হোস্টেলটিতে এক সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে আমাদের এই সংক্রান্ত একটি সমস্যা, এবং আমি বলেছি পেজে এত দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হবে যে একটি হোস্টেলে একদিন প্রতিদিনেরটা দেওয়া আছে, এখানে চেয়েছে এক সপ্তাহে কত লাগবে। তাহলে প্রথমে আমাদের যেটা করতে হবে এক সপ্তাহকে আমাদের দিনে চেঞ্জ করে নিতে হবে। তাহলে সমস্যা 1 আমরা সমস্যা 1 এর সমাধান আমরা দিব। তাহলে আমরা লিখব আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন। আমরা জানি এক সপ্তাহ সমান 7 দিন, কারণ প্রতিদিন এত কুইন্টাল চাল লাগে, যার কারণে আমি এই সপ্তাহকে এই হোস্টেলে এক সপ্তাহ কত কেজি চাল লাগে এবং এখানে আছে প্রতিদিন। আমি মূলত এই ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার জন্য আমি এই গাণিতিক সমস্যাটা আমি সমাধান করে দিচ্ছি। তাহলে এখন আমরা লিখব এখন হোস্টেল টিতে একদিনে চাল লাগে আমাদের আছে 2/7 বা আমরা যদি আমরা জানির পরেও যদি আমরা 2 এখানে যদি কমপ্লিটলি করে দিতাম 2/1 7 14 আর 1 15/2 এত কুইন্টাল আমরা যদি এখানেও লিখে নিতাম সেটাও হতো, কোনো আপত্তি নেই। আমরা যদি সংক্ষেপে কুইন্টাল লিখি সেটাও লিখতে পারতাম, কারণ হোস্টেলটিতে একদিনে চাল লাগে। আমরা এখানে আগে যদি আমরা ভগ্নাংশটা ভেঙে নিই 7 × 14 আর 1 15 15/7 কুইন্টাল একবার লিখে দিলাম। ওকে, কুইন্টাল। এখন আসো অতএব হোস্টেলটিতে আমরা এক সপ্তাহ মানে কত 7 দিনে চাল লাগে কত, তাহলে 15/7, তাহলে এক সপ্তাহে চাল লাগবে। একদিনে যেহেতু আমি যদি বলি 2 কুইন্টাল লাগে, সমস্তটা বাদ দিয়ে বললাম, তাহলে এক সপ্তাহে 7 দিনে অবশ্যই আমাদের বেশি চাল লাগবে, যার কারণে আমাদের গুণ হবে। তাহলে এই গুণটা আমরা একবারে যদি মনে করো 15 × 7/7 লিখতে পারি, অথবা এখানে লঘিষ্ঠ করে দিলে আমরা এভাবেও লিখতে পারবো 15 কুইন্টাল। তাহলে আমরা উত্তর লিখতে পারবো 15 কুইন্টাল। ওকে, তাহলে হোস্টেলটিতে চাল লাগে আমরা লিখলাম 15 কুইন্টাল। ওকে, তাহলে আমি একটি ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে দেখালাম, যেটা নর্মালি ছোট ছোট গাণিতিক সমস্যা দিয়ে দেখালাম এবং ভাষাগত সমস্যাবলী দিয়েও আমি দেখালাম। এখন আসো যদি বা লিখেছি ভগ্নাংশকে ভগ্নাংশ দ্বারা গুণ করব, আমি লিখেছি একটি, যদি এটাকে একটু গুছিয়ে লিখতাম যে একটি আয়তকার বোর্ডের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে এত মিটার ও এত মিটার, সেটাও হতো। এভাবে যে প্রশ্ন আসবে তোমাদের বইয়ে সেটাও না, ভাষাগতভাবে আরও শর্টলি দিয়ে দিতে পারে একটু উদ্দীপককে ছোট করার জন্য। তো আমাদের এই আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, এবং পেজ আমি লিখেছি 55 পেজ, তোমরা একটু খেয়াল করবে এই 55 পেজে অনেকগুলো গাণিতিক সমস্যা আছে এবং খুবই ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট যোগ্যতা ভিত্তিক প্রশ্নের জন্য এই পেজ থেকে কিন্তু গাণিতিক সমস্যাগুলোর সমাধান করার জন্য দেওয়া হয়। তাহলে আমরা এখন সমাধান 2 যদি করতে চাই, তাহলে সমাধান 2-এ আমরা যেটা লাগবে আমাদের একটি আয়তকার বোর্ডের বা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের নির্ণয়ের আমাদের সূত্র লাগবে। এটা যদি উদ্দীপক হয়
ক নং প্রশ্নে 2 মার্কসের জন্য আমি দিয়ে দিলাম আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। বা আমি এখানে তোমাদের 55 পেজ লিখেছে, 55 পেজে দেখবে যে বর্গাকার কোনো বোর্ডের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গাকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে। সেই ক্ষেত্রে তোমার 2 মার্কসের প্রশ্ন ক নং প্রশ্নে থাকতে পারে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র লেখো। বা আমাদের এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের দৈর্ঘ্য প্রস্থ আলাদাভাবে দেওয়া থাকবে, সেটা ভাগে গেলে তোমরা পাবে। তাহলে আমাদের প্রথমে যেটা জানতে হবে, আমরা যদি আগেই এটা দেওয়া আছে, দেওয়া আছে আয়তকার, তোমরা এগুলো অনেক সুন্দর করে লিখবা, আয়তকার বোর্ডের দৈর্ঘ্য। এখানে মিটারটিকে খুব সংক্ষেপে লেখা আছে 1/4 মিটার। এটা অ্যাকচুয়ালি মি বলতে আমরা এটাকে সংক্ষিপ্ত লিখি, কিন্তু মিটার লিখলেও সমস্যা নেই, এটাকে আমরা লিখে নিতে পারি 4 আর 3 7/4 মিটার। এবং আয়তকার বোর্ডের প্রস্থ, আমরা আয়তকার বোর্ডের প্রস্থ 1/5 মিটার সংক্ষেপে এখন লিখতে পারবো, সমান দিতে পারি, বা 5 আর 6/5 মিটার আমরা ভেঙে নিলাম। অর্থাৎ মিশ্র ভগ্নাংশকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিলাম। এখন আমাদের চেয়েছে আয়তকার বোর্ডের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এখন লিখতে হবে, আমরা জানি আয়তাকার বোর্ডের ক্ষেত্রফল, যেটা আমি লিখছি এটা ক্লাস 6, 7, 8 পর্যন্ত তোমরা এই সূত্রটা সবসময় পাবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা যদি এখানে বই অবশ্য লেখা নেই, আমি একটু লিখে দিচ্ছি বর্গ একক। কারণ এই বর্গ একক কেন বলা হচ্ছে, তোমরা ক্লাস 6-এ উঠে যাচ্ছ, সেই ক্ষেত্রে কোনো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফল বললেই আমাদের এককটা মিটার আর মিটার গুণ করলে 2টা মিটারের গুণফল, যার কারণে বর্গ মিটার। তোমরা ক্লাস 6-এ যখন উঠবে, বীজগণিত যখন করবে, তখন বুঝতে পারবে যে বর্গক্ষেত্রটা কি, কেন বর্গ একক বলা হয়। তাহলে আমি সূত্রটা লিখেছি, আমরা জানি আয়তকার বোর্ডের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বর্গ একক। যখনই আমি এই মানগুলো এখানে বসাবো, তখন আমি লিখে দিব প্রদত্ত, অর্থাৎ প্রদত্ত ডট ডট দিলাম আয়তকার বোর্ডের ক্ষেত্রফল। তাহলে আমি ভেঙে এখানে 4/7 লিখেছি। অ্যাকচুয়ালি এটা যদি আমি মিটার গুণ, আমি লিখেছি 6/5, এটা মিটার দিয়ে দিলাম। পরবর্তীতে আমি লব এবং লব 2 ভগ্নাংশের গুণ করলাম, হর এবং হর গুণ করলাম, দিয়ে আমি এখানে লিখব বর্গ মিটার। মিটার মিটার গুণ করে আমি পেলাম কি বর্গ মিটার। ওকে, এখন আমরা লঘিষ্ঠ কিভাবে করব দেখি। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আমরা পেয়ে গেলাম কত, 3 7 21/5 দুগুণে 10 বর্গ মিটার। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করলে 10 দুগুণে 20, আমরা একবারে লিখে দিলাম বর্গ মিটার। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে বারবার একটি অনুরোধই আমি রাখবো, তোমাদের কাছে এই ম্যাথগুলো অনেকটাই সোজা, তোমরা এই ম্যাথগুলো অনেক ইজিলি পারো, তবে তোমরা অনেক ভুল করো। কারণ তোমরা পঞ্চম শ্রেণীতে খুব কম সময় পাও, তোমাদের বইটা শেষ করতে হয়তো 2-3 মাসও সময় লাগে না। তবে তুমি যদি ইন ডিটেলসে বইটা শেষ করতে চাও, সেই ক্ষেত্রে প্রতিটা পেজের ম্যাথ তোমাকে করতে হবে। আমি অলরেডি লিখেছি 55 পেজের, এই 55 পেজ আমি লিখেছি, এই 55 পেজটা খুবই ইম্পর্টেন্ট। এটা যদি এমন হতো যে এটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হতো, তখন আমাকে ঠিক লিখতে হতো বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, তারপর লিখতাম আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এগুলো আরও ইন ডিটেলসে তোমরা 12 অধ্যায়ে বা 11 অধ্যায়ে গেলে তোমরা পাবে। এখন জাস্ট ভগ্নাংশ নিয়ে আলোচনা, যার কারণে বইয়ে তোমাদের এখানে লেখা আছে ক্ষেত্রফল সংক্রান্ত। এবং একটু খেয়াল করো, এখানে তোমাদের মিশ্র ভগ্নাংশ আকারে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে,
তুমি এখানে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ লিখে দিয়ে আসবে। যদি পরীক্ষার হলে তোমার সমস্যা হয় যে স্যার আমি যদি এবার রেখে দিই তাহলে সেই ক্ষেত্রে সমস্যা হবে কিনা, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের এই edutubebd.com-এ কন্টিনিউয়াসলি ক্লাস দেখো। তোমরা edutubebd.com-এ সার্চ করবে, সার্চ করে ওখানে প্লে লিস্টে গেলেই আমাদের বিভিন্ন ক্লাসের ক্লাসগুলো পাবে। তোমরা edutubebd.com-এ যদি দেখো যে ভিডিওতে ওখানে যে ক্লিক করলে আমাদের ক্লাসগুলো পাবে। এখন আসো গণিতে আমি যেটা লিখেছি যে এর ব্যবহার, গণিতে এর ব্যবহার, আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ আমি বললাম 120 টাকার, হয়তো বলেছি 3/4 অংশ আমি বলেছি, একটু খেয়াল করো, 120 টাকার 4/3 অংশ আমি লিখেছি গণিতে এর ব্যবহার। এবং খুবই ইম্পর্টেন্ট, আমরা গণিতে যে প্রক্রিয়া প্রতীকগুলো পাই, যোগ বিয়োগ গুণ ভাগ, এখানে কিন্তু বর্ডমাসে যখন আমরা বলছি বন্ধনীর ব্যবহারের বিষয় বলছি তখন কিন্তু আমরা এই এরটা পাচ্ছি। এবং অলরেডি আমি এখানে লিখেছি 120 টাকার হয়তো 4/3, এইটাকে আমরা তখন লিখব 120 এর 3 অর্থাৎ 4/3, টোটালটা লিখে আমরা হয়তো লিখলাম টাকা, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা থিম। তোমরা ক্লাস 7-এ বা 6-এ যখন পরীক্ষাতে তোমরা এরকম কোনো অংশ পাও তোমরা কিন্তু ভুল লেখো, এখানে হয়তো ব্র্যাকেটটা দিয়ে দাও, এখানে ব্র্যাকেট দিয়ে আবার অংশ লেখো, এটা করবা না। তুমি যদি লেখো ক্লিয়ারলি হয় এত টাকার এত অংশ, অথবা এত এর 4/3 লিখে তুমি টাকা লিখবে। তাহলে দেখো এই যে টাকার, আমি এই টাকারকে আমি লিখতে পারি টাকা এর, এটাকে আমি সংক্ষিপ্ত আকারে একবার আমি লিখে দিচ্ছি টাকার, মানে টাকা এর, টাকার। তাহলে এর ব্যবহারটা আমাদের গণিতে খুবই ইম্পর্টেন্ট। এবং দেখো একটা আমি সরল লিখেছি, যা 8 + 3/1 এর 6 × 5 সমান কত। একটি গাণিতিক সমস্যা তোমরা দেখলে বুঝতে পারবে যে গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব। দেখো আমি লিখেছি 8 + 6/1 এর 6 × 5। তোমরা অনেকেই এই গাণিতিক সমস্যাটা কিভাবে করো, তোমাদের যে সমস্যা হয় আমি একটু দেখাই দিই। তোমরা অনেকেই আগে গুণের কাজ করে ফেলো, 8 + 1 এর 6 এর তোমরা এবার লিখে ফেলো 5 × 6 = 30। অনেকেই 8 যোগ, এটা অ্যাকচুয়ালি সরলীকরণ, তোমাদের আগে বলেছি ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে অ্যাট এ টাইমে যোগ এবং বিয়োগ নিয়ে আমরা সরলীকরণ করেছিলাম। ওখানেও আগে যোগ করতে হয়েছে, তারপরে বিয়োগের কাজ করা হয়েছে। এরপরে হয়তো তোমরা লেখো 6 × 6 = 5 × 6 = 30, তারপরে তোমরা এটা লিখে দাও 5 = 8 × 5 = 13। এটা অনেকে উত্তর লেখো। তাহলে আমি যদি বলি এই একটা গাণিতিক সমস্যা সমাধান, তোমরা দেখো তো, যদি বর্ডমাসের কথা বলতে চাই, বর্ডমাস, ওকে, সেই ক্ষেত্রে আগে আছে কত বলো তো, ও বলতে আমি অফ বলতে এর, এরপর আছে ডিতে আমি যদি আবার বলি ডিভিশন বা ভাগের কাজ। এরপরে আছে দেখো এম এ মাল্টিপ্লিকেশন, অর্থাৎ আমরা গুণের কাজ বলবো। তাহলে বর্ডমাসের নিয়ম অনুযায়ী যদি আমরা মুভ করতে চাই, এগোতে চাই, তাহলে প্রথমে কাজ করতে হবে এর কাজ। তার মানে আমাদের এই যে একটা গাণিতিক সমস্যার সমাধানে এটা পুরাটাই ভুল। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমাদের সহকর্মী যারা ছিলেন বা আমাদের সিনিয়র অনেক বড় ভাইয়েরা বা আমাদের জুনিয়রে যারা পাশ করেছিলেন, তারাও আমাদের সময় যখন পাটিগণিত অঙ্ক ছিল তখন আমরা সরলে অনেক ভুল করতাম। তাহলে অ্যাকচুয়ালি এই নিয়ম অনুযায়ী আমরা যদি সরলটা করতে চাই, তাহলে আমাদের সরলটার কি রেজাল্ট হতে পারে, 6/1 এর 6 × 5। তাহলে খেয়াল করো এই বর্ডমাসের নিয়ম অনুযায়ী আমাদের অফ বা এর কাজ করতে হবে, অর্থাৎ আমাদের এই অংশটার আগে কাজ করে নিতে হবে বর্ডমাসের নিয়ম অনুযায়ী। তাহলে আমরা 8 গুণ, তাহলে এখানে 6 আর এই 6 এখানে কাটাকাটি করে পাচ্ছি কত, 1। তাহলে অ্যাকচুয়ালি এখানে হচ্ছে 1 গুণ আমরা 5 পেলাম, এখানে 1 আমাদের রাখতেই হবে। এরপরে আমরা মাল্টিপ্লিকেশন বা গুণের কাজ করব। 8 যোগ কত হচ্ছে বলো, 5 × 5 = 8 × 5 = 13। তাহলে আমরা এখানেও পেয়েছি কিন্তু দেখো 13, এখানেও আমরা পেলাম কত, 13। কিন্তু
কোথায় ভুলটা হলো, কেন আমাদের এখানে একটা টপিকস, একটা ইম্পর্টেন্ট কথা আমি লিখেছি গণিতের ব্যবহার, গণিতে এর ব্যবহার বা প্রক্রিয়ার চিহ্ন কেন এখানে 4টি লিখেছি, বা তৃতীয় অধ্যায়ে কেন বদমাস আমি দিয়েছিলাম, আলোচনা করেছিলাম। একই রেজাল্ট হচ্ছে, কিন্তু একটি কথাই বলবো, আমি প্রথম যে পদ্ধতিটা করেছি এটা পুরাটাই রং। কারণ বদমাসের নিয়ম অনুযায়ী যদি আমরা সরলীকরণে যে একটা সিস্টেম আছে সেই সিস্টেমে যদি আগাতে চাই, আগে অবশ্যই আমাদের এর কাজ করতে হবে, তারপরে ভাগ থাকলে ভাগের কাজ করব, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এখানে যদি বা ব্র্যাকেট নেই তাহলে এটার যে রেজাল্ট হচ্ছে এটার রেজাল্ট হচ্ছে। তবে আমি অনুরোধ করব কখনো তোমরা এই গুণের কাজ আগে করবে না, তোমরা আগে কাজ করবে কি এর কাজ, তারপর গুণের কাজ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটাই তোমাদের 100% রাইট, এভাবে তোমরা ম্যাথগুলো করবে। ওকে, আমার ছোট ছোট এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার উদ্দেশ্য একটি, আমরা সবাই জানি সবাই পারি, তারপরেও তোমাদের সামনে আমাদের হাজির হওয়ার উদ্দেশ্য যে তোমাদের বেসিকটা ক্লিয়ার করার জন্য। তোমরা 5, 6, 7, 8-এ যত বেসিকটা নিয়ে যাবা ততই তোমাদের মঙ্গল হবে। এখন আসো আমি বিপরীত ভগ্নাংশটা লিখব। বিপরীত ভগ্নাংশ কি? ওকে, তো বিপরীত ভগ্নাংশ বলতে আমি নর্মালি যদি 7/2 লিখি, তাহলে এইটা আমরা যেটা সচরাচর আমরা লিখব, ভগ্নাংশের উপরের অংশ লব আর নিচের অংশ আমরা বলি কত, হর। তাহলে নর্মালি আমাদের একটি ভগ্নাংশ লব বাই হর আকার আছে। যখন আমি এটাকে লিখব 7/2 এর বিপরীত ভগ্নাংশ, যখনই এটা বলবো তখন আমাদের অবশ্যই কোনো ভগ্নাংশের যদি হরকে লবে পরিণত করে নিই, আমরা যদি কোনো ভগ্নাংশের হরকে যদি লবে পরিণত করে নিই এবং লবকে যদি হরে পরিণত করি, তাহলে আমরা বলবো এই প্রদত্ত ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ এটা। যেটা আমি তোমাদের বোর্ডেও লিখেছি, দেখো 3/এত এর বিপরীত ভগ্নাংশ। যদিও বা আমাদের এটা একটি নির্দিষ্ট সংখ্যা হয়ে যাবে, যেটা আমি নিচে লিখছি বিপরীত সংখ্যা। আমরা এটার হরকে লবে দিলাম আর লবকে হরে, শুধু আমরা 3 লিখব বিপরীত ভগ্নাংশ। এখন প্রশ্ন হচ্ছে তোমাদের এমসিকিউতে যদি আমরা দিয়ে দিই 3/1 বিপরীত ভগ্নাংশ কোনটি? ক 3/1, শুধু 3, 1/5 বা 3/2, তাহলে আমাদের এটা লেখাই শ্রেয়, 3/1 লেখায় আমাদের উচিত বা সঠিক। যদি সংখ্যা বলে সেই ক্ষেত্রে লিখব। তাহলে কোনো একটি ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা অবশ্যই আমাদের জানতে হবে যদি আমরা ভগ্নাংশের গুণ করতে চাই। ওকে, এখন আসো এখানে লেখা আছে বিপরীত সংখ্যা। তাহলে বিপরীত সংখ্যা আমরা কীভাবে লিখবো? জাস্ট উল্টা বলতে কি কোনো সংখ্যাকে আমরা কিভাবে বিপরীত সংখ্যা দেখাবো। তাহলে বিপরীত সংখ্যা আমরা কীভাবে দেখাবো? তাহলে 7 এর বিপরীত সংখ্যা অ্যাকচুয়ালি যদি বলতে চাই আমরা যে 7-এর নিচে মনে একেবারে মানে 1 উজ্জ্ব আকারে আছে, তাহলে এটা হরটা হয়ে যাবে 1 আর লবটা হয়ে যাবে এখানে, ওটা হর হবে লব আর লবটা হবে আমাদের হর। তাহলে এখানে 5 এর বিপরীত ভগ্নাংশ, তাহলে 1/5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের edutubebd.com এর ক্লাসগুলো সবসময় দেখতে থাকো, চোখ রাখো। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা শিক্ষা বিষয়ক এই সাইটটা নিয়ে বাংলাদেশের প্রথম এডুকেশনাল কন্টেন্টস, যেটা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে জড়িত, এবং ক্লাস 5 থেকে ইন্টার পর্যন্ত তোমরা বিভিন্ন ক্লাসগুলো দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাথে আছি গণিতের বিষয় নিয়ে, 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত ম্যাথমেটিক্যাল টার্মগুলো নিয়ে তোমাদের সামনে প্রতিনিয়ত ক্লাস নিচ্ছি। এবং দোয়া করো বা তোমরা ভালো থেকো, আমিও যাতে ভালো থাকি, তোমাদের সামনে ভালো ক্লাসগুলো উপস্থাপন করতে পারি, সেই শুভকামনায় আজকে তোমাদের এই ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।